নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও আবহে ঘরবন্দি মন। ঘরবন্দি মনের প্রথম বেতার বিভাগ শুধুমাত্র ফেসবুক প্রচার তরঙ্গে। শুনুন, শোনান, উপভোগ করুন। রহস্য, রোমাঞ্চ আর উত্তেজনায় ভরা থাকুক আপনার রবিবারের রাতগুলি। বাংলা ও ইংরেজি সাহিত্যের গা ছমছমে কিছু গোয়েন্দা গল্প নিয়ে গত বছরের মতো এবছরও শুরু হয়েছে ঘরবন্দি মনের রহস্য গল্পের আসর, রহস্য রবিবার সিজন 2। শুনবেন প্রতি রবিবার ঠিক রাত 10টায়। আজ আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর গল্প হিপনোজেন। বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর আসরে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক শ্রী ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাব বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কলমে। 1921 সালের 2রা মে কলকাতার বিখ্যাত রায় পরিবারে তিনি জন্মলাভ করেন এবং তারপর থেকেই তার অভূতপূর্ব সৃষ্টি নিয়ে ভরে উঠতে থাকে চলচ্চিত্র জগৎ এবং পাশাপাশি বাংলা সাহিত্য। আজ তারই রচিত একটি বিখ্যাত গল্প আপনাদের কাছে নিবেদন করতে চলেছি আমরা। গল্প হিপনোজেন, লেখক সত্যজিৎ রায়। এর আগের পর্বে আপনারা শুনেছেন প্রফেসর শঙ্কু ও আরও 2 বিজ্ঞানী পাপাটোপুলাস ও সামারভিল নরওয়ের এক ধনী ব্যক্তি আলিসিয়াস গ্রাগের টেলিগ্রাম পেয়ে সুদূর নরওয়েতে পাড়ি দেন কোনো অজানা রহস্যের সমাধান করতে। নিজেকে পৃথিবীর সেরা বিজ্ঞানী বলে পরিচয় দেওয়া নরওয়ের ওই বাড়িতে পৌঁছানোর পর থেকে ঘটতে থাকে বিভিন্ন অদ্ভুত ঘটনা। একে একে পরিচয় হতে থাকে ওই বাড়িতে কর্মরত বিভিন্ন অদ্ভুত মানুষজনদের সাথে, যারা প্রত্যেকেই রহস্যজনক। এসব বাকি 2 বিজ্ঞানীর বুজরুকি বলে মনে হলেও প্রফেসর শঙ্কু ধীরে ধীরে আগ্রহ এবং উৎসাহ বাড়তে থাকে ওই স্বঘোষিত বিজ্ঞানী ক্রাগের সম্পর্কে। এর মধ্যে ক্রাগের সাথে তাদের 3 জনের সাক্ষাৎ হলে তার মৃত্যুর পর তারই আবিষ্কৃত কোনো বিশেষ পদার্থ প্রয়োগ করে ক্রাগকে আবার জীবনদান করার কঠিন দায়িত্ব দেন ওই 3 বিজ্ঞানীর ওপর। প্রফেসর শঙ্কু কি করবেন এবার? অ্যাডভেঞ্চারে এসে তিনি কি শেষমেশ ফেঁসে গেলেন নাকি? শুনুন হিপনোজেন গল্পের 2য় এবং শেষ পর্ব। গল্প পাঠে সুতোষম। 13ই মে সকাল 6টা। কিছুক্ষণের মধ্যে হয়তো নিচে ডাক পড়বে, তার আগে কাল রাত্রের ঘটনাটা লিখে ফেলি। মাঝরাত্রে পরে ঘড়ি দেখে জানলাম তখন 2:30 বাজছিল। দরজায় একটা টোকার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম এমনিতেই পাতলা, তার উপর একটা অস্বস্তির ভাব থাকায় নিদ্রায় একটু ব্যাঘাত হচ্ছিল। তৎক্ষণাৎ উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার গ্রিক বন্ধু হেক্টর পাপাটোপুলাস। তার দৃষ্টি উদ্ভাসিত, আর এই শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ভদ্রলোক হুড়মুড়িয়ে ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে কেবল 2টি শব্দ উচ্চারণ করলেন, তলা খুলেছি। সর্বনাশ! এই স্বনামধন্য বৈজ্ঞানিক মাঝরাত্রে এসব আবার কি আরম্ভ করেছেন? কিসের তালা? গভীর উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করলাম। উত্তরে আরও 2টি শব্দ, নিষিদ্ধ ঘর। তারপর পাপাটোপুলাস যা বলল তা এই, দরজার সামনে তালা দেখে এবং নিলসকে জিজ্ঞাসা করে কোনো উত্তর না পেয়ে পাপাটোপুলাসের জিদ চাপে সে ঘরে সে ঢুকবেই। সেই মতলবে রাত 12টা পর্যন্ত জেগে বসে থেকে তারপর ঘর থেকে বেরিয়ে অন্ধকার করিডোর দিয়ে সে শটান চলে যায় তালা দেওয়া দরজার সামনে। তারপর সেই তালা খোলে। কি করে খুললো জিজ্ঞাসা করতে সে পকেট থেকে এক আশ্চর্য জিনিস বের করে আমাকে দেখায়। সেটার কিছুই না, স্টপার লাগানো শিশিতে একটা তরল পদার্থ।
এর থেকে কয়েক ফোঁটা বন্ধ তালার চাবির গর্তে ফেললেই কলকবজা গলে গিয়ে তালা নাকি আপনা থেকে খুলে যায়। এটা নাকি পাপাডোপুলাসের নিজের আবিষ্কার। এমন দু একটা জিনিস সে সঙ্গে করে নিয়ে এসেছিল ওই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিককে দেখাবে বলে। আমি বললাম, ঘরের ভেতরে কি আছে দেখলে? তাতে সে বলল তার একা ঢুকতে সাহস হচ্ছে না, কারণ দরজা সামান্য ফাঁক করতেই সে এমন একটা গন্ধ পেয়েছে যেটা সচরাচর চিড়িয়াখানাতেই পাওয়া যায়। স্থির করলাম সামারভিলকে সঙ্গে নিয়ে আমরা তিনজনেই যাব। এমনিতে হয়তো আমি পাপাডোপুলাসকে নিরস্ত করতে পারতাম, কিন্তু জানোয়ারের গন্ধটা শোনার পর থেকে আমারও খানিকটা কৌতূহল বেড়ে গেছে। সামারভিলের ঘুম দেখলাম পাতলা, দরজায় দুবারের বেশি নক করতে হলো না। অতীব সন্তর্পণে এখান থেকে ওখান থেকে গলে মধ্যরাত্রে দিনের আলোর সুযোগ নিয়ে টর্চ না জ্বালিয়েই আমরা সেই তালা ভাঙা দরজার সামনে হাজির হলাম। দরজা ফাঁক করতেই আমিও জানোয়ারের গন্ধ পেলাম, কিন্তু সে খুবই সামান্য। পাপাডোপুলাসের ঘ্রাণেন্দ্রিয় যে রীতিমতো তীক্ষ্ণ সেটা স্বীকার করতে হবে। আমরা তিনজনে নিষিদ্ধ ঘরে প্রবেশ করলাম। প্রকাণ্ড ঘর, জানালা বলতে কিচ্ছু নেই। সিলিংয়ের কাছে তিনটে স্কাইলাইট দিয়ে সামান্য আলো এসে অন্ধকারের দুর্ভেদ্যতা খানিকটা দূর করেছে। যেটুকু আলো তাতে দেখে বুঝলাম এই ঘরের জাত কিন্তু একেবারে আলাদা। এতে মহামূল্য শিল্পদ্রব্য বলতে কিছুই নেই, যা আছে তা একেবারে কাজের জিনিস। একজন বৈজ্ঞানিকের স্টাডি, গবেষণাগার আর ছোটোখাটো একটা কারখানা মিশিয়ে যদি একটা বিশাল ঘর কল্পনা করা যায়, তাহলে এই হলো সেই ঘর। একদিকে দেয়ালে সারি সারি অজস্র বই, তার বেশিরভাগই বিজ্ঞান সংক্রান্ত। মাঝে দু তিনটে লম্বা টেবিলে নানা ধরনের রাসায়নিক যন্ত্রপাতি, আর অন্যদিকে দেয়ালের সামনে দুই সার স্টিল ক্যাবিনেটের মাঝে একটা প্রশান্ত মেহগনিক টেবিল। এই টেবিলে বসেই যে ক্রাগ লেখাপড়া করতেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। টেবিলের পিছন দিকে ঝুলছে পৃথিবীর প্রকাণ্ড একটা মানচিত্র। সেই মানচিত্রের বিশেষ বিশেষ জায়গায় ছোট্ট রঙিন কাগজের ফ্ল্যাগ সমেত আলপিন গুঁজে দেওয়া রয়েছে। ম্যাপের উপরে টর্চ ফেলে বুঝলাম পিনগুলো লাগানো রয়েছে পৃথিবীর প্রত্যেক দেশের রাজধানী সূচক বিন্দুগুলোর উপর। হিপনোজেন, হঠাৎ বলে উঠল সামারভিল। সে ইতিমধ্যে ক্রাগের কাগজপত্র ঘাঁটতে শুরু করে দিয়েছে। একটা চামড়ায় বাঁধানো মোটা খাতার প্রথম পাতাটি খুলে সেই শব্দটা উচ্চারণ করেছে। আমার কাছে শব্দটা নূতন। আমি সামারভিলের দিকে তাকালাম। সে চেয়ারে বসে পড়ছে, খাতা তার সামনে টেবিলের উপরে খোলা। খাতার প্রথম পাতায় লাল কালিতে লেখা হিপনোজেন সংক্রান্ত নোটস, তার তলায় লেখা এ ক্রাগ, আর তার নিচে আজ থেকে প্রায় 4 বছর আগের একটা তারিখ। আমরা দুজনে একসঙ্গে খাতাটা দেখতে লাগলাম। কয়েক পাতা পড়তেই ক্রাগের বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে কোনো সন্দেহ রইল না। এইসব গাণিতিক ও রাসায়নিক ফর্মুলায় কোনো বুজরুকি নেই। কিন্তু কি পদার্থ এই হিপনোজেন? নামের ল্যাটিন উৎপত্তি ধরে নিলে যা দাঁড়ায় তা হলো সম্মোহনজনক কিছু একটা ঘুম পাড়ানি ওষুধ, মন ধাঁধানো কোনো প্রক্রিয়া বা ওই জাতীয় কিছু। খাতার প্রথম পাতা জুড়ে একটা প্রস্তাবনা। ক্রমবর্ধমান অবিশ্বাস আর আতঙ্কের সঙ্গে আমরা দুজনে লেখাটা শেষ করলাম। আলেকজান্ডার অ্যালিসিয়াস ক্রাগ এই প্রস্তাবনায় তার আসল কাজ বা শেষ অ্যাডভেঞ্চারের কথা বলেছেন। সে কাজটার কিছুই না, সারা পৃথিবীর একচ্ছত্র অধিপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সারা বিশ্বের লোক থাকবে তার পায়ের তলায়। জগতের যেখানে যত মিউজিয়াম, যত লাইব্রেরি, যত সংগ্রহশালা, যত আর্ট গ্যালারি আছে, তার সমস্ত অমূল্য সম্পদ এসে যাবে তার আওতার মধ্যে। এই জিনিসটা সম্ভব হবে ওই হিপনোজেনের মাধ্যমে। ক্রাগের আবিষ্কার এই হিপনোজেন হলো একটা বাষ্পীয় পদার্থ। এই বাষ্পীয় পদার্থ বা গ্যাস কি করে একটা শহরের ওপরে ছড়িয়ে দেওয়া যাবে তার দুটি সহজ উপায় ক্রাগ বলেছেন। এক হলো পাইপের সাহায্যে, অন্যটা হলো প্লেন থেকে বোমা ফেলে। বোমা হবে প্লাস্টিকের তৈরি। মাটির কাছাকাছি এলে সেই বোমা আপনা থেকে ফেটে গিয়ে গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এতে ফল কী হবে তার আন্দাজ পাওয়া যায় ক্রাগের দেওয়া একটা হিসেব থেকে। এই গ্যাসের একটি কণা বা মলিকিউল একজন মানুষের নিঃশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে সেই মানুষ 24 ঘন্টার জন্য সম্মোহিত বা হিপনোটাইজড হয়ে যাবে।
লন্ডন বা নিউ ইয়র্কের মতন একটা গোটা শহরের লোককে 1 বছরের জন্য হিপনোটাইজ করতে একটা বোমাই যথেষ্ট। অথচ সুবিধে যে এই বোমায় শহরের কোনো ক্ষতি হবে না, কিন্তু সেই শহরের লোকেদের মন একবার দখল করতে পারলে তাদের উপরে আর কর্তৃত্ব করতে অসুবিধা কোথায়? ক্রাগের এই সাংঘাতিক পরিকল্পনার কথা পড়ে আমাদের দুজনের কপালের ঘাম ছুটে গেছে। এসব কথা সত্যি না পাগলের প্রলাপ তাই ভাবছি। এমন সময় একটা অস্ফুট চিৎকারে আমাদের দৃষ্টি গেল ঘরের অন্যদিকে। দূরে একটা খোলা দরজার সামনে হাত দুটোকে পিছিয়ে কোমর বেঁকিয়ে চরম ত্রাসের ভঙ্গিতে চেয়ে আছে হেক্টর পাপাডোপুলাস। আমরা দুজনেই দৌড়ে গেলাম তার দিকে। পাপাডোপুলাস পিছিয়ে যেতে আমরা দাঁড়ালাম দরজার মুখে। এখানে জানোয়ারের গন্ধ তীব্রতম, কারণ স্পষ্ট। পাশের ঘরে, এই ঘরটা অপেক্ষাকৃত ছোট, আমাদের থেকে হাত 10 দূরে একজোড়া জ্বলন্ত সবুজ চোখ প্রায় নিষ্পলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। এই ঘরটা আরো বেশি অন্ধকার, কারণ এতে একটিমাত্র স্কাইলাইট। আমার টর্চটা জ্বালিয়ে জোড়া চোখের দিকে ফেলতে একটা রক্ত হিম করা দৃশ্য আমাদের সামনে ফুটে উঠল। একটা ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, তার দৃষ্টি সটান আমাদের দিকে। ব্যাঘ্র শ্রেণীর এই জন্তুটা যে কতখানি হিংস্র হতে পারে সেটা আমার অজানা নয়। পাপাডোপুলাস একটা অদ্ভুত গোঙানি শব্দ করে মাটিতে পড়ে গেল। প্যান্থারের ভাবগতিকে একটু অস্বাভাবিকত্ব লক্ষ্য করে আমার মনে একটু সাহস হলো। আমি জানোয়ারটার দিকে এগিয়ে গেলাম। সমারভিল আমার কাঁধ ধরে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি গ্রাহ্য করলাম না। আমি এগিয়ে গিয়ে প্যান্থারটার সামনে হাঁটু কেঁদে বসলাম। কোনো হিংস্র জানোয়ার যে মানুষের দিকে এরকম ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকতে পারে সেটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি তার চোখের সামনে ধরলাম আমার টর্চ। সে চোখের চাহনি নিরীহ বললে ভুল হবে, বরং নির্বোধ বললে সত্যের কিছুটা কাছাকাছি যাওয়া যেতে পারে। এ জানোয়ার বোকা হয়ে গেছে, এ যেন কারো আদেশ পালন করার জন্য অপেক্ষা করছে। এর নিজস্ব শক্তি বা গরজ বলে আর কিচ্ছু নেই। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, বাঘের গলায় ফিতে একটা কার্ড বাঁধা, তাতে 6 মাস আগের একটা তারিখ। বুঝলাম ওই দিন এই প্যান্থারের ওপরে ক্রাগের ওষুধ প্রয়োগ করা হয়েছিল। সামারভিল ইতিমধ্যে নিজের টর্চের আলো ফেলছে ঘরের বিভিন্ন দিকে। অবাক হয়ে দেখলাম ঘরের চারিদিকে সারি সারি কাচের বাক্স, প্রত্যেকটা বাক্সে একটা করে মারাত্মক প্রাণী, তাদের বেশিরভাগই পোকামাকড় বা সরীসৃপ জাতীয় কিছু। আমি প্রথম বাক্সটার দিকে এগিয়ে গেলাম। কাচের ওপরে তারিখ সমেত লেবেল। কাচের ভেতরটা সমস্ত বাক্সটা জুড়ে কুণ্ডলি পাকিয়ে রয়েছে একটা কালকেউটে। সাপটা আমার দিকে মাথা তুলল, কিন্তু ফনা তুলল না। আমি বাক্সের ঢাকটা খুলে হাতটা ভেতরে ঢুকিয়ে সাপটাকে খানিকটা বাইরে বার করলাম। সে সাপের মধ্যে মানুষের প্রতি আক্রোশের কোনো চিহ্ন নেই। আমি সাপটাকে আবার বাক্সে পুরে ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঘড়িতে দেখি প্রায় 3:15। আমাদের গ্রিক বন্ধুটির এখন কি অবস্থা? বাইরে বেরিয়ে এসে দেখি কার্পেট থেকে সে উঠে চেয়ারে বসেছে। বললাম, এবার তো ঘরে ফিরতে হয়, কাল আবার কাজ আছে, সকাল 8টায় ডাক পড়বে তো। পাপাডোপুলাস আমার দিকে ভয়ার্ত চোখে চেয়ে বলল, ক্রাগ যদি সত্যি বেঁচে ওঠে? আমি বললাম, তাহলে আর কি, তাহলে মানতেই হবে তার মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে কেউ নেই। যদি সেই গ্যাস আমাদের উপরে প্রয়োগ করে, সেটার উপক্রম দেখলে বুদ্ধি খাটিয়ে তাকে নিরস্ত করতে হবে। আমাদের 3 জনের মাথা এক করলে কি কিছু বেরোবে না? শঙ্কু! সমারভিল আমার পিঠে হাত দিয়েছে, আর দৃষ্টি একটা স্টিল ক্যাবিনেটের দিকে। তার দেরাজগুলোর একটায় সমারভিলের টর্চের আলো, দেরাজের গায়ে লেবেল মারা H-। ব্যাপারটা আন্দাজ করতে পারছো কি? সমারভিল প্রশ্ন করল। আমি বললাম, বোধ হয় বুঝতে পারছি, হিপনোজেনের অ্যান্টিডোট। সমারভিল এগিয়ে গিয়ে দেরাজটা খুলল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। দেরাজের মধ্যে তুলোর বিছানার উপরে অতি সাবধানে শোয়ানো রয়েছে একটা মাত্র শিশি।
হোমিওপ্যাথিক ওষুধের চেয়ে একটু বড়, ক্রিস্টাল, বলল সামারভিল। ঠিকই বলেছে। শিশির মধ্যে সাদা গুঁড়ো। শিশি বার করে ছিপি খুলতেই এক ঝলক উগ্র মিষ্টি গন্ধ নাকে প্রবেশ করল। তৎক্ষণাৎ ছিপিটা বন্ধ করে দিল সামারভিল। আমি ঠিক করেছিলাম পাশের ঘরের কোনো একটা সম্মোহিত প্রাণীর উপরে জিনিসটা পরীক্ষা করে দেখব, কিন্তু সেটা আর হলো না। ঘরে একটি চতুর্থ প্রাণীর আবির্ভাব ঘটেছে, এতটাই নিঃশব্দে যে আমরা কেউই টের পাইনি। সামারভিলের টর্চটা ডান দিকে ঘুরতেই সেটা গিয়ে পড়ল প্রাণীটার উপরে। ওডিন খোলা দরজার সামনে দণ্ডায়মান। যে গলায় ক্র্যাগের মৃত্যু সংবাদ শুনেছিলাম, সেই একই গলায় বিশাল ঘরটা গম গম করে উঠল। তোমরা কিন্তু অন্যায় করেছ, আমার মনি অসন্তুষ্ট হবে। এখন যাও, ঘরে ফিরে যাও। অন্যায় তো সত্যিই আমরা করেছি, এবং তার জন্য প্রধানত দায়ী আমাদের গ্রিক বন্ধুটি। অনন্যোপায় হয়ে আমরা তিনজন দরজার দিকে এগিয়ে গেলাম। ওডিনের কাছাকাছি পৌঁছতে তার ডান হাতটা সামারভিলের দিকে এগিয়ে এলো। সামারভিল সুবোধ বালকের মতো তার পকেটে শিশিটা ঢুকিয়ে দিল। ওডিন আলখাল্লার পকেটে হাত দিয়ে দরজার দিকে ঘুরল। আমরা তিনজন তাকে অনুসরণ করে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমাদের ঘরের দিকে গেলাম। একের পর এক তিনজনে যে যার ঘরে পৌঁছে দিয়ে ওদিন যেভাবে এসেছিল আবার সেভাবেই নিঃশব্দে করিডোর দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঘড়িতে 3:45 দেখে আমি আবার বিছানায় শুলাম। আমি জানি এই বিভীষিকাময় অবস্থাতে আমার ঘুম হবে না, কিন্তু চোখ বন্ধ করে শুয়ে থাকলে চিন্তা সুবিধা হবে। এই ঘন্টায় যা দেখলাম, যা শুনলাম, তা নিয়ে অনেক কিছুই ভাবার আছে। 14 মে ক্র্যাগ তার শেষ অ্যাডভেঞ্চারের কথা বলেছিল। ঘটনা যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল আমাদের পক্ষেও এটা জীবনের শেষ অ্যাডভেঞ্চার। যেটা হয়নি সেটার একমাত্র কারণ, না সেটা যথাসময়ে বলবো, ঘটনা পরম্পরা রক্ষা করা উচিত। আমি সেটারই চেষ্টা করব। 7টায় মিলস এসে ব্রেকফাস্ট দিল। 8টার সময় ঘরের লুকোনো স্পিকারে আবার সেই কণ্ঠস্বর, মাস্টার তোমাদের জন্য অপেক্ষা করছেন, অনুগ্রহ করে তার ঘরে এসো। সিঁড়ির মুখটাতে তিনজন পরস্পরকে শুকনো গুড মর্নিং জানিয়ে নিচে রওনা দিলাম। কারোর মুখে কথা নেই। পাপাটোপুলাস তো রীতিমতো অস্থির এবং নার্ভাস। দেখলামও ভালো করে দাড়িটা পর্যন্ত কামাতে পারেনি। পেট ভরে ব্রেকফাস্ট করেছে কিনা সে বিষয়েও সন্দেহ। যাই হোক, তাকে আর প্রশ্ন করে বিব্রত করব না। ক্র্যাগের ঘরের জানালার পর্দাগুলো সরিয়ে রোদ ঢুকতে দেওয়া হয়েছে। এখন ঘরের আনাচে কানাচে আর অন্ধকারের কোনো চিহ্ন নেই। খাটের ওপরে রোদ এসে পড়েছে, এমনকি ক্র্যাগের মুখেও। সেই মুখ যে মৃত ব্যক্তি সেটা আর বলে দিতে হয় না। ওদিন খাটের পাশেই দাঁড়িয়েছিল। এবার মনিবের মৃতদেহ অনায়াসে দুহাতে তুলে নিয়ে আমাদের দিকে ঘাড় ফিরিয়ে বলল, আমরা আবার সার বেঁধে তাকে অনুসরণ করলাম। 3টে দীর্ঘ করিডোর পেরিয়ে দুর্গের একেবারে অপর প্রান্তে একটা খোলা দরজা দিয়ে ঢুকে দেখি সামনেই একটা সিঁড়ি পাক খেয়ে নিচে নেমে গেছে। ক্র্যাগের এই বিশেষ ঘরটি তাহলে ভূগর্ভে। 30 ধাপ সিঁড়ি নেমে ওদিনের পিছন পিছন আমরা যে ঘরটায় পৌঁছলাম সেরকম ঘরের কথা একমাত্র উপন্যাসেই পড়া যায়। এই ঘরে প্রাকৃতিক আলো প্রবেশের কোনো পথ নেই, তার বদলে রয়েছে নীলাভ বৈদ্যুতিক আলো। ঘরের মাঝখানে একটা অপারেটিং টেবিল, তার উপরেই শেডযুক্ত আলোটি ঝোলানো রয়েছে। টেবিলের চারপাশে রয়েছে নানা রকম কাঁচের টিউব, ইলেকট্রোড, ইন্ডিকেটর, এটা ওটা চালানো বন্ধ করার সুইচ এবং বোতাম। মৃতদেহের মাথার উপরে পরিয়ে দেওয়ার জন্য একটা তারযুক্ত হেলমেট। অপারেটিং টেবিলে পায়ের দিকে আরেকটা টেপায়ার টেবিলে নানা রকমের ওষুধপত্র, প্রত্যেকটির জন্য এক একটা আলাদা রঙের বোতল। এসব জিনিসের কোনোটাই আমার কাছে অপরিচিত নয়, কিন্তু সব জিনিস একসঙ্গে একটা মরা মানুষের উপরে প্রয়োগ করলে কি ফল হতে পারে সেটা আমার জানা নেই। ওদিন ক্র্যাগের মৃতদেহ অপারেটিং টেবিলের উপরে শুইয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমাদের দৃষ্টি এবার চলে গেছে পাশের টেবিলে টাঙানো একটা চার্টের উপরে। তাতে পরিষ্কার এবং পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে
এতে কি করণীয়? চার্টে শরীরটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ওপরে ভাগ অর্থাৎ মাথা, মধ্যভাগ অর্থাৎ কাঁধ থেকে কোমর এবং নিম্নভাগ অর্থাৎ কোমরের কাছে পায়ের পাতা। 5 minutes to go। একটা নতুন কণ্ঠস্বরে আমরা 3জন চমকে উঠলাম। রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড প্রসিড। এইবার চোখ গেল ঘরের অন্য একটা কোণের দিকে। সেখানে আরেকটি দীর্ঘকায় দানব দাঁড়িয়ে রয়েছে। ওদিনের মতোই তার পোশাক, যদিও আলখাল্লার রং লালের বদলে নীল। আরেকটা তফাৎ হলো এর হাতে একটা অস্ত্র রয়েছে, একটা অতিকায় হাতুড়ি। থর। আমি আর সামারভিল প্রায় একসঙ্গেই বলে উঠলাম। নরওয়ের পুরাণে দেবতাদের মধ্যে থরের স্থান যে ওডিনের পরে, আর থরের বিখ্যাত হাতের হাতুড়ি এটা তো সবাই জানে। বুঝলাম এই বিশেষ গবেষণাগারটির তদারকির ভার রয়েছে থরের ওপরেই। অপারেশন সুষ্ঠুভাবে হবে কি না সেদিকেও দৃষ্টি রাখবে এই থরই। আমরা সময় নষ্ট না করে আমাদের কর্তব্য স্থির করে ফেললাম। নানান দুশ্চিন্তা সত্ত্বেও এই অভাবনীয় এক্সপেরিমেন্টের ফলাফল সম্পর্কে একটা অদম্য কৌতূহল বোধ করছি। সমারভিলকে আমি বললাম, আমি মাথার দিকটা দেখছি, তুমি মাঝখানটার ভার নাও, আর পাপাডোপুলাস পায়ের দিকে। কথাটা বলা মাত্র পাপাডোপুলাসের ভেতরে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। সে যেন মরিয়া হয়ে বলে উঠল, দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও, এই জিনিস আমার তো হবে না। আমরা দুজনেই অবাক। লোকটা বলে কি হবে না মানে? আমি অত্যন্ত বিরক্ত হয়ে জোরের সঙ্গে বললাম, তুমি নিজে বৈজ্ঞানিক হয়ে ওই পরিষ্কার ভাষায় লেখা সামান্য নির্দেশগুলো মেনে কাজ করতে পারবে না? আমি বৈজ্ঞানিক নই। বৈজ্ঞানিক আমার ভাই হেক্টর, আমার যমজ ভাই। সে এখন অসুস্থ, এথেন্সের হাসপাতালে রয়েছে। ক্রাগের নেমন্তন্ন পেয়ে আমি হেক্টরের পরিবর্তে চলে এসেছি শুধু লোভে পড়ে। কিসের লোভ? দামি জিনিসের লোভ। আমি জানতাম ক্রাগের মহামূল্য সংগ্রহের কথা, ভেবেছিলাম এই সুযোগে। সমারভিল তাকে বাধা দিয়ে বলল, ও তুমি তাহলে নিকোলা পাপাডোপুলাস, যে বছর 10 আগে হল্যান্ডের রাইক মিউজিয়াম থেকে ডিহুচের একটা ছবি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে, তাই তো? আমাদের গ্রিক বন্ধুটির মাথা হেঁট হয়ে গেল। 2 minutes to go। বজ্র গম্ভীর কণ্ঠস্বর আবার বলে উঠল। সিঁড়ির দরজার পাশে একটা কাঠের চেয়ার ছিল। পাপাডোপুলাস সেই চেয়ারে গিয়ে বসে পড়ল। সত্যি কথাটা বলে তাকে যেন খানিকটা ভারমুক্ত মনে হচ্ছে। আমরা দুজন কাজে লেগে গেলাম। কাজটা আমাদের কাছে খুব কঠিন নয়, তাই 3 জনের জায়গায় 2 জন হলেও বিশেষ অসুবিধা হবে না। 2 মিনিটের মধ্যেই চার্টের নির্দেশ অনুযায়ী সব কিছু রেডি করে ফেললাম। ঘড়িতে তখন 9টা। তখন থরের নির্দেশ এলো, নাও প্রেস দ্য সুইচ। আমরা প্রস্তুতি ছিলাম। টেবিলের ডান পাশে জ্বলন্ত লাল বাল্বের নিচে সাদা বোতামটা টিপে দিলাম। টেপার সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ কম্পমান বাঁশির মতো শব্দ, আর তার সঙ্গে একটা গুরুগম্ভীর শব্দে উচ্চারিত তিব্বতী মন্ত্রের মতো ভূগর্ভস্থিত ল্যাবরেটরিটা গম গম করতে লাগলো। দ্বিতীয় শব্দটা যে কোথা থেকে আসছে সেটা ভালো করে বুঝতেই পারলাম না। আমি এতক্ষণে ভালো করে মৃতদেহটার দিকে দেখবার সুযোগ পেলাম। টেবিলের ওপরে রাখা শীর্ণ হাতের শিরা, উপশিরা, এই সমস্ত কিছু রক্তের অভাবে পাংশুটে হয়ে গেছে। মুখের অজস্র বলিরেখা দেখে লোকটার বয়স 150 ভেবে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না। মাথার উপরে যেদিকটা হেলমেটে ঢাকা, সেদিকে হেলমেট থেকে 17টা ইলেকট্রোড বেরিয়ে এদিক ওদিকে চলে গেছে। দেহের সর্বাঙ্গ সাদা চাদরে ঢাকা, কেবল মাথা দুটো, হাত দুটো আর পায়ের পাতাটা বাইরে বেরিয়ে আছে। কপালের দুপাশে, গলার দুপাশে এবং হাত ও পা থেকে আরও অনেক টিউব বেরিয়ে এদিকে ওদিকে গেছে। আর অনাবৃত শরীরের 12টা জায়গায় চামড়া ভেদ করে চীনে অ্যাকুপাংচারের কায়দায় পিন ফুটিয়ে দেওয়া রয়েছে। আমরা জানি 12টার আগে কিছু হবে না, তারপরেও কিছু হবে কিনা সে বিষয়ে এখনও আমার সন্দেহ আছে। কারণ যন্ত্রপাতির মধ্যে বাইরে থেকে কিছু অভিনবত্ব চোখে পড়েনি। একমাত্র নাকের ফুটো দিয়ে টিউবের সাহায্যে কি একটা তরল পদার্থ ফোঁটা ফোঁটা করে দেহের মধ্যে চালানো করে দেওয়া হচ্ছে, সেইটা আমি ঠিক জানি না। সত্যি বলতে এমনিতে বিশ্বাস একেবারেই হতো না, কিন্তু আজ ভোর রাত্রে হিংস্র জানোয়ারের ওপরে হিপনোজেনের যে প্রভাব আমি লক্ষ্য করেছি, তাতে ক্রাগের বৈজ্ঞানিক বুদ্ধি সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। অন্যমনস্কতার জন্য এতক্ষণ খেয়াল করিনি,
হঠাৎ দরজার দিকে চোখ পড়াতে দেখি পাপাটোপুলাস উধাও। পাগল নাকি লোকটা? সামারভিল অবাক। বলল, হয়তো দেখবি এই ফাঁকে দেয়াল থেকে এটা ওটা সরিয়ে বাক্সে পড়েছে। পাপাটোপুলাসকে দেখে প্রথম থেকে আমার খানিকটা সন্দেহ লাগছিল। অনুমান মিথ্যা নয় জেনে এখন বরং খানিকটা নিশ্চিন্তই লাগছে। ঘটনাটা 11টা পেরোতেই বুঝতে পারলাম যে আমার মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে গিয়ে মন কেন্দ্রীভূত হচ্ছে ওই মৃতদেহের ওপর। একটা সবুজ আভাস লক্ষ্য করছি ক্র্যাগের সারা মুখের ওপরে। সামারভিল আমার কাছে এসে দাঁড়িয়েছে। তার হাতটা এখন আমার হাতের ওপর, হাত ঠান্ডা। সামারভিলের মতো মানুষও আজ এই মুহূর্তে দুর্বল, ভয়ার্ত। আমি তার হাতের ওপরে পাল্টা চাপ দিয়ে তার মনে সাহস সঞ্চার করবার চেষ্টা করলাম। থরের দিকে চেয়ে দেখলাম সে একইভাবে দাঁড়িয়ে আছে। ও দিনের মতো এরও চোখের পলক নেই। 12টা বাজতে যখন 5 মিনিট বাকি, তখন লক্ষ্য করলাম আমার হৃদস্পন্দন বেশ বেড়ে গেছে। তার কারণ অবশ্য এটাই যে থর এবার তার স্বাভাবিক জায়গা ছেড়ে কয়েকটা বিশাল পদক্ষেপে আমাদের দুজনের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। একটা যান্ত্রিক শব্দের সঙ্গে দেখলাম হাতুড়ি সমেত তার হাতটা আস্তে আস্তে উঠে একটা জায়গায় এসে থেমে গেছে। অর্থাৎ এই চরম মুহূর্তে আমাদের দিক থেকে কোনো গলদ হলেই হাতুড়ি আমাদের মাথায় এসে পড়বে। ঠিক 1 মিনিট বাকি থাকতে ঘরের ভেতরে শুরু হলো এক অদ্ভুত আবৃত্তি। মাস্টার কাম ব্যাক, মাস্টার কাম ব্যাক, মাস্টার কাম ব্যাক। আমি আর সামারভিল সম্মোহিতের মতো চেয়ে আছি ক্র্যাগের মৃতদেহের দিকে। চামড়ার সবুজ ভাবটা দ্রুত মিলিয়ে আসছে আমাদের চোখের সামনে। তার বদলে লালের প্রলেপ পড়ছে ক্র্যাগের মুখে। ক্রমে সেই লাল বেড়ে উঠল। সেই যে অলৌকিক ভেলকির মতো মুখের বলিরেখাগুলো একে একে অদৃশ্য হতে শুরু করলো। ওই যে হাতের শিরায় স্পন্দন শুরু হলো। আমার দৃষ্টি টেবিলের পিছনে দেওয়ালের গায়ে ঝোলানো বৈদ্যুতিক ঘড়িটার দিকে। সেকেন্ড হ্যান্ডটা টিক 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 করে এগিয়ে চলছে 12টার দিকে। আর 5 সেকেন্ড, আর 4, 3, 2, 1। ওডিন এবং থরের উল্লাসের সঙ্গে সঙ্গে একটা বিকট পৈশাচিক চিৎকারে আমরা দুজনেই ছিটকে পিছিয়ে পড়লাম থরের পায়ের তলায়। সেই অবস্থায় দেখলাম আলেকজান্ডার অ্যালসিয়াস ক্র্যাগ দুটো শীর্ণ হাত সজোরে নিজে বন্ধন মুক্ত করে শূন্যে প্রসারিত করলেন। তার পর মুহূর্তে ক্র্যাগের দেহ শটান সোজা হয়ে বসলো খাটের উপর। বিশ্বাস হলো, বিশ্বাস হলো। ক্র্যাগের আস্ফালনে অপারেটিং রুমের কাঁচ ঝনঝন করে উঠল। আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক সে কথা বিশ্বাস হলো। আমরা দুজনে চুপ। ক্র্যাগও যে মৌনং সম্মতি লক্ষণম বলে ধরে নিলেন সেটা বুঝতে বেশি সময় লাগলো না, কারণ তার মুখে দেখলাম এক পৈশাচিক হাসি। কিন্তু তার পরের মুহূর্তেই সে হাসি মিলে গেল। সে এক দৃষ্টি আমাদের দুজনের দিকে দেখছে, কিন্তু তার দৃষ্টি চলে গেল দরজার দিকে। পাপাডোপুলাস কই? তাকে দেখছি না কেন? ক্র্যাগের কণ্ঠস্বর বেশ পরিবর্তিত। এতক্ষণে খেয়াল হয়েছে তার। কোথায় পাপাডোপুলাস? সে তোমাদের সাহায্য করেনি? সে ভয় পাচ্ছিল, বলল সামারভিল। আমরা তাকে রেহাই দিয়েছি। ক্র্যাগের মুখ থমথমে হয়ে গেল। কাপুরুষের একটাই শাস্তি, সে বিজ্ঞানের অবমাননা করেছে, পালিয়ে গিয়ে মূর্খের মতো কাজ করেছে। কারণ এই দুর্গে প্রবেশদ্বার আছে কিন্তু পলায়নের পথ নেই। এবার ক্র্যাগের দৃষ্টি আমার দিকে ঘুরল। ক্রোধ চলে গিয়ে সেখানে দেখা গেছে এক অদ্ভুত কৌতুকের ভাব। টেবিল থেকে ধীরে ধীরে নেমে সে আমাদের সামনে দাঁড়ালো। তার দৃপ্ত ভঙ্গিমায়
বোঝাই যাচ্ছে সে পুনর্জীবনের সঙ্গে পুনর্যৌবন ফিরে পেয়েছে। তার গলার স্বরেও আর বার্ধক্যের কোনো চিহ্ন নেই। থর আর ওডিনকে দিয়ে আমার আর কোনো প্রয়োজন নেই, গুরুগম্ভীর কণ্ঠে বললেন ক্রাগ। তাদের জায়গা নেবে তোমরা দুজন। যান্ত্রিক মানুষের নিজস্ব বুদ্ধি সীমিত, তোমাদের বুদ্ধি আছে, তোমরা আমার আদেশ মতো কাজ করবে। যে লোক সারা বিশ্বের মানুষের ওপর কর্তৃত্ব করতে চলেছে তার অনুচর হবে তোমরা। ক্রাগ কথা বলতে বলতেই একপাশে সরে গিয়ে একটা ছোট্ট ক্যাবিনেট খুলে একটা জিনিস বার করেছেন, একটা পাতলা রবারের মুখোশ। সেটা মাথার উপর দিয়ে গলিয়ে ক্রাগ তার ডান হাতটা সুইচের উপরে প্রসারিত করলেন। আমি জানি সুইচটা টিপলে কোনো অদৃশ্য ঝাঁঝরি বা নলের মুখ থেকে একটা সর্বনাশা গ্যাস নিঃসৃত হবে এবং আমরা চিরকালের মতো মাস্টার মাস্টার। ক্রাগের হাত সুইচের কাছে এসেও থেমে গেল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে নীলস হাঁপাচ্ছে, তার চোখের দৃষ্টি বিহ্বল। প্রফেসর পাপাডোপুলাস পালিয়েছেন। পালিয়েছে? ক্রাগও যেন এই কথাটা বিশ্বাস করতে পারছে না। ইয়েস মাস্টার, প্রফেসর সেই বন্ধ ঘরের সামনে দিয়ে গিয়েছিলেন, দরজার তালা ভাঙা, সেখানে হেনরিক পাহারা দিচ্ছিল। হেনরিকের হাতে রিভলভার ছিল। প্রফেসর তাকে দেখে পালায়, হেনরিক পিছু নেয়। প্রফেসর দুর্গের পশ্চিম দেয়ালের বড় জানলাটা দিয়ে কার্নিশে লাফিয়ে পড়েন। প্রফেসর অত্যন্ত ক্ষিপ্র, অত্যন্ত। নীলসের কথা শেষ হলো না। একটা নতুন শব্দ শোনা যাচ্ছে। এই শব্দ এতই অপ্রত্যাশিত যে ক্রাগও হতচকিত হয়ে সুইচ থেকে হাত সরিয়ে নিয়েছে। শব্দটা আরও কাছে। নীলসের মুখ কাগজের মতো সাদা। যে দরজার সামনে থেকে সে ছিটকে বেরিয়ে এলো, সেই দরজা দিয়ে পর মুহূর্তে হুঙ্কার দিয়ে ঢুকলো একটা জানোয়ার। ঘরের নীল আলো তার ঘোর কৃষ্ণবর্ণ মসৃণ লোমশ দেহে প্রতিফলিত। তার গলায় ঝুলছে এখনো সেই তারিখ লেখা কার্ড। একটা অদ্ভুত গোঙানির শব্দ বেরোচ্ছে ক্রাগের মুখ দিয়ে। সেই শব্দে অতি কষ্টে দুটো শব্দ, দুটো নাম উচ্চারিত হলো, ওডিন, থর। ক্রাগ চেঁচাতে কেউ পারলেন না। এদিকে থর নিথর নিষ্পন্দ। সমারভিল থরের হাত থেকে হাতুড়িটা বের করে নিল। সে দুহাতে হাতুড়িটাকে শক্ত করে দুপা পিছিয়ে দাঁড়ালো। জানোয়ার আমাদেরকে আক্রমণ করলে এই হাতুড়িতে আত্মরক্ষা হবে কিনা জানি না, তবে এটা জানি যে জানোয়ারের লক্ষ্য আমরা নই। সে এক পা করে এগিয়ে আসছে তার দিকে, যে এতদিন তাদেরকে বোকা বানিয়ে রেখেছিল। বিপদের চরম মুহূর্তে আমার মাথাটা আশ্চর্য রকম পরিষ্কার থাকে, এটা আমি আগেও দেখেছি। ক্রাগের ডান হাত সুইচের দিকে এগোচ্ছে দেখে এবং সে গ্যাসের সাহায্যে বাঘ সমেত আমাদের দুজনকে বিধ্বস্ত করতে চাইছে জেনে আমরা বিদ্যুৎ বেগে এক হ্যাঁচকা টানে তার মাথা থেকে মুখোশটা খুলে ফেললাম। আর সেই মুহূর্তে ব্ল্যাক প্যান্থার ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঊর্ধ্বশ্বাসে সিঁড়ির দিকে দৌড়ে যেতে যেতে শুনলাম ক্রাগের অভ্রভেদী আর্তনাদ। আর পর মুহূর্তেই শুনলাম একটি পরিচিত গলায় আমাদের নাম ধরে ডাক, শঙ্কু, সমারভেল, এদিকে এদিকে। আমরা উপরের করিডোরে পৌঁছে গেছি। পাপাডোপুলাস কোত্থেকে ডাকছে সেটা চট করে ঠাউর হলো না। এই গোলকধাঁধার ভেতরে শব্দের উৎস যে কোন দিকে সেটা সবসময় বোঝা যায় না। সামনে ডান দিকে একটা মোড়, সেটা ঘুরতেই নিষিদ্ধ দরজা নজরে পড়ল। বুঝলাম সেটা খোলা এবং তার সামনে পা ছড়িয়ে রক্তাক্ত দেহে মুড়ে পড়ে রয়েছে একটা লোক। বুঝলাম ইনি হেনরিক এবং ইনি প্যান্থারের প্রথম শিকার। করিডোরের মাথার দিকে এখন দেখা গেল পাপাডোপুলাসকে। সে খানিকটা এসেই থমকে থেমে বলল, চলে এসো, চলে এসো, রোড ক্লিয়ার। আমরা তিনজনে তিনটে ঘর পেরিয়ে ওয়েটিং রুমের দরজা দিয়ে কেল্লার বাইরে এসে পড়লাম। পাপাডোপুলাসের হাতে রিভলভারটি নিঃসন্দেহে হেনরিকের থেকে নেওয়া। ওই একটি রিভলভারে পলায়নের পথে সব বাধা দূর হয়ে গেল এবং ওই রিভলভারে ওপেলের ড্রাইভার পিয়েট নরভিলকে বসে এনে তিনজনে গাড়িতে চেপে রওনা দিলাম অসলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। পাসপোর্ট এবং রিটার্ন টিকিট সঙ্গেই আছে, সুতরাং আর কোনো বাধা নেই। কম্পাউন্ড পেরিয়ে গেট পেরিয়ে রাস্তায় পড়ে পাপাডোপুলাসকে প্রশ্ন করলাম, ব্যাপারটা কি? জানলা টপকে তো কার্নিশে নামলে, তারপর? পাপাডোপুলাস তার হাতের অস্ত্রটি মোটর চালকের দিক থেকে না নামিয়েই বলল, অত্যন্ত সহজ। কার্নিশে নেমে সোজা গিয়ে হাজির হলাম চিড়িয়াখানা ঘরে বাইরে। তারপরে পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে স্কাইলাইটে পৌঁছতে কতক্ষণ। তারপর
আমি আর সমরভিল সমস্বরে প্রশ্ন করলাম, তারপর আর কি? সঙ্গে শিশি ছিল, ছিপি খুলে স্কাইলাইটের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে H- গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমরা দুজনেই অবাক। তোমার কাছে শিশি ছিল কিরকম? কাল তো ওদিন সেটাকে পকেটে পুরল। পাপাডোপুলাসের ঘন কালো গোফের নিচে দুপাটি সাদা দাঁত দেখা গেল। এথেন্সের রাজপথে 1 বছরে 1000 লোকের পকেট মেরেছি ছোটবেলায়, আর অন্ধকার করিডোরে রোবটের পকেট মারতে পারবো না? কি যে বলো না তোমরা। এই বলে সে তার বাঁ হাতটা আমাদের দিকে তুলে ধরল। অবাক হয়ে দেখলাম সেই হাতে একটা বিশাল হীরের আংটি 7 রঙের 6টা বিকীর্ণ করে আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মরা মানুষের হাতের আংটি খুলে নেওয়ার মতো সহজ কাজ পৃথিবীতে আর কিছু নেই। শেষ হলো রহস্য রবিবার সিজন 2 এর প্রথম গল্প হিপনোজেন। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের রহস্য রবিবারের প্রত্যেকটি পর্ব। কোনো বন্ধু আমাদের রহস্য রবিবারের গল্প পাঠ করে পাঠাতে চাইলে যোগাযোগ করুন আমাদের কমেন্ট বক্সে। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আগামী রবিবার আবার একটি রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। 1 সপ্তাহের জন্য শুভরাত্রি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও আবহে ঘরবন্দি মন। শুনুন, শোনান, উপভোগ করুন।